এইচএসসি ও জেএসসি পরীক্ষার বিষয়ে 25 আগস্টের পর সিদ্ধান্ত। কেন্দ্র বাড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার পরিকল্পনা। তারিখ জানানো হবে 2 সপ্তাহ আগে। স্থগিতই থাকছে বেগম জিয়ার বিরুদ্ধে নাশকতার 4 মামলা। রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ। মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন শিগগিরই, জানালেন বিএনপি নেত্রীর আইনজীবী। গভীর সমুদ্রে বিকল নৌকার ইঞ্জিন বঙ্গোপসাগরে 6 দিন ভেসে থাকার পর জীবিত উদ্ধার 35 জেলে। কোস্টগার্ডের তত্ত্বাবধানে চিকিৎসা। এবং ক্যানসিনোকে কোভিড টিকার পেটেন্ট দিল চীন। ভ্যাকসিনের যৌথ পরীক্ষা চালাবে মস্কো, বেইজিং। রুশ টিকা নিতে আগ্রহী প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। এইচএসসি ও জেএসসি পরীক্ষার বিষয়ে 25 আগস্টের পর সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত হলেই 2 সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার সময়সূচি জানানো হবে। কেন্দ্র বাড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এদিকে দেশের কওমি মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম খুলে দিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড। চলতি বছরের 1 এপ্রিল থেকে সারা দেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এইচএসসি পরীক্ষা। অংশ নেওয়ার কথা প্রায় 13 লাখ শিক্ষার্থীর। এদিকে আগামী 1 নভেম্বর থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষা, যেখানে প্রায় 27 লাখ পরীক্ষার্থী অংশ নেবেন। কিন্তু করোনা মহামারীতে গত 17 মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে সব পরীক্ষার সময়সূচি। সোমবার সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, 2 সপ্তাহের নোটিশে পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। 25 আগস্টের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যখনই পরীক্ষা নেব 2 সপ্তাহের নোটিশ দিয়ে আমরা পরীক্ষা নেব। তো যেভাবে আমরা যখনই পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নেব, সিদ্ধান্ত নিয়েই কিন্তু আপনাদের সকলকে আমরা এটা জানাবো। 25 তারিখে আমাদের সেন্টার সংখ্যা বৃদ্ধি করে স্বাস্থ্যবিধি যেন যথাযথভাবে অনুসরণ করতে পারি, সেটি আমরা কিন্তু নিশ্চিত করব। এদিকে দেশের কওমি মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম খুলে দেওয়ার আবেদন জানিয়েছে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করে বোর্ডের সহসভাপতি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব। মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম চালু, মাস্টার্স পরীক্ষা, ডিগ্রি মানের পরীক্ষা, মাদ্রাসার ঘরোয়া পরীক্ষা আয়োজন করতে পারিনি আমরা। মাদ্রাসাগুলো তো খোলা, সমস্ত অফিস খোলা এবং হেফজ বিভাগের মক্তব বিভাগের ক্লাস অলরেডি চলতেছে 12 জুলাই থেকে। এখন শুধু কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম চালুটার অনুমতি আমরা চাইছি। এরই মধ্যে দেশের আলিয়া মাদ্রাসাগুলোতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। স্থগিতই থাকছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া নাশকতার 4 মামলা। সচল চেয়ে 3 বছর আগের রাষ্ট্রপক্ষের আবেদন আজ খারিজ করে দেন আপিল বিভাগ। এসব মামলায় বেগম জিয়ার সম্পৃক্ততা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন রাষ্ট্র আসামিপক্ষ। নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় 4টি মামলা হয়, যে মামলায় বেগম জিয়াকে হুকুমের আসামি করা হয়। মামলার অভিযোগপত্রে বলা হয়, বিএনপি নেত্রীর নির্দেশে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দলটির কর্মীরা। এই মামলায় অন্য আসামিদের বিচার চললেও 3 বছর ধরে হাইকোর্টের নির্দেশে স্থগিত আছে বেগম জিয়ার বিরুদ্ধে কার্যক্রম। মামলা সচল চেয়ে সে সময় আবেদন করলেও সোমবার রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের এই আদেশে সন্তোষ জানিয়েছেন তার আইনজীবীরা। এফআইআরে কোনো মামলা ওনার নাম ছিল না, চার্জশিট ওনার নাম দেওয়া হয়েছে এবং মামলা যেহেতু অন দ্য ফেস অফ ইট মানে ওনার বিরুদ্ধে কোনো মামলাগুলি চলে না, 2 হলে তো আইন অনুযায়ী মামলা কোনো অ্যাট্রাক্ট করে না। এই গ্রাউন্ডে হাইকোর্ট ডিভিশন মামলাগুলি স্থগিত করেছিল। অ্যাটর্নি জেনারেল জানান, বেগম জিয়ার নির্দেশেই সে সময় নাশকতা হয়েছিল। এফআইআরে এবং চার্জশিটে উল্লেখ আছে যে তার নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে, তার আহ্বানেই হরতাল হয়েছে এবং তার নির্দেশে এগুলো হয়েছে। এই 4 মামলা সহ বিএনপি নেত্রীর বিরুদ্ধে হওয়া 11টি নাশকতার মামলার কার্যক্রম বর্তমানে স্থগিত আছে। এদিকে খুব শিগগিরই বেগম জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করার কথা জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন। অ্যাটর্নি জেনারেল বলছেন, আবেদনটি করতে হবে সরকারের কাছে, এক্ষেত্রে আদালতের কিছুই করার নেই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রিজেন্ট কাণ্ডের নায়ক শাহেদের প্রতারণার তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে।
ব্যাংকে ঋণ জালিয়াতিতে সিদ্ধহস্ত তিনি। 6টি ব্যাংকে তার অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুদক। এর মধ্যে আজ ফার্মার্স ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় শাহেদকে প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষে দুদক সচিব বলছেন, তথ্য প্রমাণের ভিত্তিতে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে স্বাস্থ্যমন্ত্রীকেও। কখনো হাসপাতালের নামে, আবার কখনো রিজেন্ট গ্রুপের নামে ব্যাংকের ঋণ নিয়ে ফেরত দেননি শাহেদ। সুদে আসলে বকেয়া ঠেকেছে 2,71,00,000 টাকায়। ফার্মার্স ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মামলায় 7 দিনের রিমান্ডের প্রথম দিনে কেরানীগঞ্জ কারাগার থেকে শাহেদকে আনা হয় দুদক কার্যালয়ে। সকাল 11টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে তদন্ত কর্মকর্তা। দুদক সচিব জানান, শুধু ঋণ কেলেঙ্কারি নয়, রিজেন্টের সাথে কি করে চুক্তি সই হলো তা জানতে জিজ্ঞাসাবাদ করা হতে পারে স্বাস্থ্যমন্ত্রী সহ যে কাউকে। তাদের তথ্যপত্র দিয়ে কি আরো কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা, কারণ সেখানে তো মন্ত্রীও ছিলেন। তথ্যপত্র বিশ্লেষণ করে যাকে প্রয়োজন অনুসন্ধানকারী কর্মকর্তা ছিলেন, কর্মকর্তারা সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। শাহেদের বিরুদ্ধে এনআরবি ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় এরই মধ্যে মামলা করেছে দুদক। এছাড়া তথ্যপত্র চাওয়া হয়েছে আরও 4 ব্যাংকের কাছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরত পাঠাতে সব ধরনের আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান। অটোয়ায় শোক দিবসের আলোচনায় তিনি আশা প্রকাশ করেন, অচিরেই খুনি নূর চৌধুরীকে দেশে পাঠিয়ে বিচারের মুখোমুখি করা হবে। কানাডা থেকে শরীফ ইকবাল চৌধুরীর রিপোর্ট। কানাডার অটোয়ায় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন। এতে হাইকমিশনের কর্মকর্তা, অটোয়া, মন্ট্রিয়াল সহ বিভিন্ন শহরের প্রবাসী বাংলাদেশি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ অংশ নেন। অন্যান্য কর্মসূচির পাশাপাশি হাইকমিশনে উদ্বোধন করা হয় বঙ্গবন্ধু কর্নার। অনুষ্ঠানে বক্তারা যে কোনো মূল্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর অঙ্গীকার করেন। যতদিন পর্যন্ত এই নূর চৌধুরীর বহিষ্কারের ব্যবস্থা আমরা না করতে পারবো, ততদিন আমাদের আন্দোলন স্টপ হবে না। অনুষ্ঠান শেষে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর সব আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তিনি জানান, এ বিষয়ে কানাডা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে কূটনীতিক কার্যক্রম চালানো হচ্ছে। আমাদের যে আইনজীবী তারা কানাডিয়ান কর্তৃপক্ষের সাথে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগে আছেন। বঙ্গবন্ধুর ঘৃণ্য খুনি তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সেটা আমাদের অব্যাহত থাকবে। এ ব্যাপারে আমি কানাডাবাসী সকল প্রবাসী ভাই বোনদেরকে তাদের যে স্ব অবস্থান থেকে এ ব্যাপারে অবদান রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এদিকে অটোয়া পার্লামেন্ট ভবনের সামনে নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর দাবিতে একই দিন মানববন্ধন করে স্থানীয় আওয়ামী লীগ। শরীফ ইকবাল চৌধুরী, সময় সংবাদ, কানাডা। এদিকে বঙ্গবন্ধুর সব পলাতক খুনিদের দ্রুতই ফিরিয়ে এনে রায় কার্যকরের ব্যাপারে আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সকালে রাজধানীর গুলশানে 17 আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে ও বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করে স্বেচ্ছাসেবক লীগ। এতে যোগ দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের পাশাপাশি গ্রেনেড হামলার পলাতক খুনিদেরও দ্রুত ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে। বারবার বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হয়েছে, আর সেই সব ষড়যন্ত্র আওয়ামী লীগ রুখে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাঁচজন আত্মস্বীকৃত খুনি এখনো পালিয়ে বেড়াচ্ছে। তার মধ্যে 2 জনকে আমরা চিহ্নিত করেছি, তাদের অবস্থান সম্বন্ধে নিশ্চিত হয়েছি। আমরা প্রত্যাশা করি সেই সব রাষ্ট্রের সাথে আমাদের সরকারিভাবে, আইনানুগভাবে যোগাযোগ চলছে। আমরা অবশ্যই প্রত্যাশা করি যে মুজিব বর্ষে আমরা আরও সফলতা দেখাতে পারবো। 17 আগস্টের সিরিজ বোমা হামলার আসামি এবং তার পরবর্তীতে 21 আগস্টের গ্রেনেড হামলার আসামি যারা পলাতক রয়েছেন, তাদেরকেও আমরা বিশ্বাস করি অতি শীঘ্রই ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে আইনের মুখোমুখি আমরা করিয়ে দিতে পারবো।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 3 আসামিকে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। বেলা 11টার দিকে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে কক্সবাজার জেলা কারাগার ফটকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। নিহত সিনহার বোনের করা মামলার প্রথম 3 আসামি ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিতকে আজ আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে রোববার টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প কার্যালয়ে তদন্ত কমিটি গণশুনানি করে এতে 60 জনের সাক্ষ্য নেওয়া হয়। এদিকে মামলার তদন্ত কার্যক্রম তদারকি করতে কক্সবাজার পৌঁছেছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলা ছাড়াও হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে তার। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজারে আছেন রিপোর্টার ওমর ফারুক। আমরা এখন সরাসরি তার কাছে যাব। ওমর। চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিছুক্ষণ আগে শামলাপুর যে পুলিশ পোস্টটিতে গুলির ঘটনা ঘটেছিল এবং যেখানে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হয়েছিলেন সেই জায়গাটি তারা পরিদর্শন করেছেন। সেখানে গত এই ঘটনার পর থেকে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা এই ঘটনাটি ছায়া তদন্ত করেছেন প্রথমে, পরে তদন্তভার দায়িত্ব পাওয়ার পরে যারা তদন্ত করেছেন এবং এই ঘটনার পর থেকেই যারা এইটির তদন্তে নিয়োজিত আছেন তারা আসলে র্যাবের ডিজিকে বলেছেন যে এখন পর্যন্ত তারা আসলে কি পেয়েছেন। আমি আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে র্যাবের অ্যাডিশনাল এডিজি অপস অর্থাৎ র্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস তিনি বলেছেন যে এই ঘটনাস্থল থেকে আমার পেছনেই বিজিবির একটি পোস্ট রয়েছে, সেই বিজিবির পোস্টের যে সিসিটিভির ছবি আছে সেই সিসিটিভির ছবি তারা পর্যবেক্ষণ করেছেন এবং বিশ্লেষণ করেছেন এবং সেখানে তারা পেয়েছেন যে অবসরপ্রাপ্ত মেজর সিনহা সেই গাড়িতে খুবই ধীরস্থিরভাবে তার গাড়িটি সেই চেকপোস্টটি পার হয়েছেন, তাকে সেখানে থামানো হয়েছিল। র্যাবের বিজিবির কর্মকর্তারা তাকে যে তার সাথে কথাও বলেছেন। এরপর তিনি তার বক্তব্য অনুযায়ী সেই গাড়িটি সিনহা রাশেদের গাড়িটি ধীর গতিতে তার ভাষ্য অনুযায়ী 40 থেকে 50 কিলোমিটার গতি বেগে এসে শামলাপুরে এসে পৌঁছায় এবং তার মতে তাকে যে কেউ তাড়া করছে এরকম কোনো বিষয় মনে হয়নি। তার সিসিটিভিতে তার যে গাড়ি দেখা গেছে সেটি দেখে। এর পাশাপাশি এই নতুন তদন্ত কর্মকর্তা যিনি র্যাবের র্যাব যেই হত্যা মামলাটি তদন্ত করছে, নতুন তদন্ত কর্মকর্তা খায়রুল ইসলাম, তিনি সেখানে সেই ঘটনাস্থলে কি ঘটেছে এখন পর্যন্ত তিনি তদন্ত করে কি পেয়েছেন সেটি র্যাবের ডিজিকে বুঝিয়ে দিয়েছেন। সেখানে তিনি তার র্যাবের তদন্ত কর্মকর্তা 2 হাত তুলে র্যাবের ডিজিকে বলেছেন যে সিনহা মোহাম্মদ রাশেদ ঘটনার সময় গাড়ি থেকে নেমে হাত তুলে এবং হাঁটু নিচু করে সেখানে তিনি ছিলেন এবং এরপরই গুলি হয় এবং তিনি এই বর্ণনা দেওয়ার পরে আমি তাকে যখন তারা চলে যাচ্ছেন তখন আমি র্যাবের যেই তদন্তকারী কর্মকর্তা তাকে আমি প্রশ্ন করেছিলাম যে এগুলো কি আপনি প্রত্যক্ষদর্শীরা বলেছে সেটি আপনি র্যাবের ডিজিকে বলেছেন নাকি আপনাদের তদন্তে এটি পেয়েছেন। তিনি আমাকে বলেছেন যে তাদের তদন্তে তারা এটি পেয়েছেন যে সিনহা মোহাম্মদ রাশেদ খান সেদিন তাকে যখন নামতে বলা হয় তখন তিনি 2 হাত তুলে সেখানে নেমেছিলেন এবং তাকে আমি প্রশ্ন করেছিলাম যে সিনহা মোহাম্মদ রাশেদ খান কি অস্ত্র তাক করেছিলেন নাকি তাক করেননি, সেটিকে আপনারা পেয়েছেন কিনা। তিনি আমাকে বলেছেন যে তদন্তে এখন পর্যন্ত তিনি বলেছেন যে তারা পেয়েছেন যে সিনহা মোহাম্মদ রাশেদ খান অস্ত্র তাক করেনি। র্যাবের ডিজিকেও সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তিনি বলেছেন যে তদন্ত ইতিবাচকভাবে অগ্রগতি হয়েছে এবং তারা আশা করছেন যে শীঘ্রই এই যে তদন্ত, এই হত্যা মামলার তদন্ত তারা শেষ করতে পারবেন। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। কক্সবাজারে কদিন আগে নিহত মেজর সিনহার ঘটনায় এখন যে তদন্ত সহ অন্যান্য কার্যক্রম চলছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রিপোর্টার ওমর ফারুক। সময় সংবাদে আরও থাকছে। দীর্ঘ 5 মাস পর খুলে দেয়া হলো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। বৈরী আবহাওয়া উপেক্ষা করে পর্যটকদের ভিড়।
গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 37 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 3694 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তথ্য অনুযায়ী এদিন আক্রান্ত হয়েছেন 2595 জন। গত 24 ঘন্টায় 87টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে 12523টি নমুনা। 24 ঘন্টায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ 28 জন ও নারী 9 জন। এছাড়া 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1641 জন করোনা আক্রান্ত রোগী। পাঁচ মাসের আবদ্ধ জীবনের পর গা সওয়া এখন করোনা মহামারী। আর্থিক প্রয়োজনে সড়ক, হাট, বাজার, রেস্তোরাঁয় মানুষের পদচারণা অনেকটাই স্বাভাবিক। সাধারণ মানুষের গা ছাড়া এই মানসিকতার জন্য নীতি নির্ধারক পর্যায়ের বিভ্রান্তিমূলক সিদ্ধান্তকে দোষছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট শাতিলা শারমিনের, ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান। কাজের ফাঁকে মোবাইলে চলছে লুডো খেলা। করোনা আতঙ্ক বা স্বাস্থ্য বিধি মানার প্রশ্নের উত্তর ছিল এমন। এখন লোকজন অনেক সবাই আতঙ্ক ফালায় মনে কাজকর্ম করতে চায়, কারণ সবারই তো ক্ষতি হয়েছে। রাস্তাঘাটে আসলে কোনো জিনিসই বোঝা যাচ্ছে না যে করোনা বলতে যে বাংলাদেশে এমন একটা জিনিস আছে। লকডাউনের সময় মানুষের নিদারুণ আর্থিক অনটনের গল্পও যে অনেক, তাই জীবন জীবিকার প্রয়োজনকেই বড় করে দেখছেন সাধারণ মানুষ। অনেক কষ্ট হয়েছে, কাজ নাই, গর্তনে বেরোতে নেই। যতটা পারি বাসায় থাকার চেষ্টা করতেছি, জীবিকার প্রয়োজনে তো বের হতে হচ্ছে। প্রথম থেকে যে আতঙ্কটা ছিল সেটা এখন কেটে গেছে বলা যায়। দিন যত গড়িয়েছে করোনা নিয়ে বাংলাদেশের মানুষের আতঙ্ক তত কমতে শুরু করেছে। ঈদুল আজহার পর রাজধানীতে মানুষ যেমন ফিরতে শুরু করেছে, তেমনি স্বাভাবিক যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা তারা শুরু করেছে। এর মাঝেই স্বাস্থ্যবিধি নিয়ে যে কড়াকড়ি, তার শিথিলতা দেখা যাচ্ছে প্রায় সব জায়গায়। সবারই প্রয়োজন, কতদিন আর ঘরে থাকবে। আমরা নিজেরাই 6 মাস পরে বের হয়েছি। আস্তে আস্তে কমে যাচ্ছে, হয়তো আমাদের মধ্যে অ্যান্টিবডিও তৈরি হচ্ছে। বেশ আগেই করোনা নমুনা পরীক্ষার আগ্রহ হারিয়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে দেশ জুড়ে এখনও প্রতিদিন এ মহামারীতে মারা যাচ্ছেন 30-এর বেশি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে নীতি নির্ধারক পর্যায়ের নানা বিভ্রান্তিমূলক সিদ্ধান্ত প্রভাব ফেলেছে জনগণের মানসিকতায়। সাম্প্রতিককালেও মাননীয় মন্ত্রীর যদি একটা উক্তিকে দেখি, যেখানে তিনি বলছেন যে আমাদের এগুলো এত কমে গেছে এই করোনার সংক্রমণ, এবং হাসপাতালে এখন বেড ফাঁকা, সামনে হয়তো এমনকি ভ্যাকসিন না থাকলেও আমাদের করোনা দূর হয়ে যাবে, এই যে কথাগুলো, এর একটা প্রভাব পড়ে মানুষের মনে। সমাজবিজ্ঞানীদের মতে মানুষের জন্য আবদ্ধ জীবন আরো কঠিন মহানগরগুলোতে। যে ডিসিপ্লিনটা মেনে এই করোনাকালীন সময় আমাদের জীবনযাপন করা দরকার, সেটি শিথিল হলে কিন্তু আমাদের জন্য ভবিষ্যৎটা আবারও কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে। করোনার মতো মহামারীকে গুরুত্ব না দেবার ভয়াবহতা নিয়ে শঙ্কা বিশেষজ্ঞদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 5 মাস পর সৈকতসহ কক্সবাজারের পর্যটন কেন্দ্র খুলে দেয়ায় ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সৈকতের প্রতিটি পয়েন্টে মাতোয়ারা দূর দূরান্ত থেকে আগত ভ্রমণ পিপাসুরা। দীর্ঘ সময় পর ঘরবন্দি জীবন থেকে বেরিয়ে মুক্ত আকাশ ও বিশাল সমুদ্র দেখে নতুন প্রাণ পেয়েছে বলে জানান পর্যটকরা। সাগর উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্র স্নানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে 1/2 শতাধিক লাইফগার্ড কর্মী। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বৈরী আবহাওয়া, তাই একটু বেশি সাগর উত্তাল এখন। তারপরও বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত দীর্ঘদিন পর নীরবতা ছেদ টেনে কোলাহল মুখর হয়ে উঠতে শুরু করেছে। ঢেউর পানিতে মেতেছেন পর্যটকরা। করোনায় হারিয়ে যাওয়া বিনোদনের আনন্দ যেন ফিরে পেয়েছেন তারা। আর সৈকতে ফিরেছে সেই হই হুল্লোড় আগের রূপে। সব থেকে ভালো লাগে হচ্ছে সাগরের ঢেউটাই, ছবি তোলা, ঘোরাফেরা। শুধু সৈকতের পানি নয়, বালিয়াড়িতে কিংবা দোকানগুলোতেও ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা। বলছেন করোনার কারণে ঘরবন্দি জীবন থেকে মুক্তি পেয়ে কক্সবাজারে ছুটে এসে ভালোই লাগছে। 4-5 মাস হচ্ছে বাসায় বসে থাকার পরে সবাই এসে আমরা একটা বোরিং হয়ে গেছিলাম। একজস্টেড ছিলাম, বাসায় বেরোতে পারতেছিলাম না, এখন একটু বেরোতে পারছি, এখন ভালো লাগতেছে। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল, তাই পর্যটকদের সমুদ্র স্নানে সার্বক্ষণিক লাইফগার্ড কর্মীরা দায়িত্ব পালন করছেন। সমুদ্র আরো হয়তো কয়েকদিন একটু উত্তাল থাকবে। লাইফগার্ড এখন তাদের সচেতনতা কার্যক্রমটা বেশি নজর দিবে।
হোটেল মালিক সমিতির মুখপাত্র জানালেন, স্বাস্থ্যবিধি মেনে সৈকত সহ সবকিছু খুলে দেয়ায় পর্যটকের আগমন সহ বুকিং বাড়ছে। সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি গভর্নমেন্টের যে স্বাস্থ্যবিধি, পর্যটক প্লাস হচ্ছে আমাদের হোটেল পক্ষ থেকে এগুলো স্ট্রিক্টলি মেনটেন করার চেষ্টা করা হচ্ছে। করোনার কারণে ৯৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি জেলা চেম্বারের। দীর্ঘ সময় পর পর্যটক আগমনে প্রাণ পেয়েছে পর্যটন শহর কক্সবাজার। তবে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না, তাই প্রশাসনকে কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পর্যটন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাশিয়ার করোনা ভ্যাকসিন অনুমোদনের পর এবার সবার আগে কোভিড-19 টিকার পেটেন্ট দিল চীন। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, চীনের টিকা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান একাডেমি অফ মিলিটারি মেডিকেল সায়েন্স এবং বায়োটেক কোম্পানি ক্যানসিনোর যৌথভাবে উদ্ভাবিত কোভিড-19 টিকার জন্য পেটেন্টের অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে রাশিয়ার সঙ্গে করোনা ভ্যাকসিনের যৌথ পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে চীন। করোনা ভ্যাকসিন নিয়ে গরম আন্তর্জাতিক রাজনীতি। কে কার আগে আবিষ্কার করবে এবং বাজার দখল করবে তা নিয়ে পরাশক্তিগুলোর চলছে টিকা যুদ্ধ। প্রতিদিনই টিকা নিয়ে নিত্য নতুন তথ্য আসছে। ঔষধ কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠানগুলো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে এর পেছনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ২৭টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে আছে। এমন প্রেক্ষাপটে প্রথমবারের মতো করোনা ভ্যাকসিনের পেটেন্ট অনুমোদন দিল চীন। দেশটির সংবাদ মাধ্যমের খবর বলছে, গেল ১১ই আগস্ট চীনের বায়োটেক কোম্পানি ক্যানসিনোর কোভিড-19 টিকার পেটেন্টের অনুমোদন দেয় চীনের ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশন। এদিকে আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবরের মধ্যে কোভিড-19-এর ভ্যাকসিন বাজারে আনতে মরিয়া পুতিন প্রশাসন। দেশটিতে কাজ করা বাংলাদেশি চিকিৎসকরা বলছেন, আগস্টের শেষ সপ্তাহে আগ্রহী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরই আপাতত দেয়া হবে এ ভ্যাকসিন। এরপর দেয়া হবে শিক্ষকদের। স্বেচ্ছায় কেউ না নিলে বাধ্যতামূলক করে দেয়া হবে টিকা গ্রহণ। কর্তৃপক্ষের দাবি, এই টিকা নিলে কেউ অসুস্থ হবেন না, করতে পারবেন স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে নয়, থাকবেন বাসাতেই। প্রথম ডোজে দেওয়ার জন্য সম্পূর্ণ তৈরি বলে জানানো হয়েছে। এই মাসের শেষে অর্থাৎ অগাস্টের শেষ সপ্তাহে থেকে ডোজ দেওয়া হবে। চায়নার চিকিৎসকরা রাশিয়ার এই ভ্যাকসিনটি নিয়েও অনেক আশাবাদী এবং তারাও এই ভ্যাকসিন নিয়ে কাজ করার কথা জানিয়েছেন রাশিয়াকে। প্রথম দফায় কেবল রুশ চিকিৎসকরা ভ্যাকসিন শরীরে নেবেন, এরপর বাংলাদেশিরাও এটি নিতে পারবেন। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। রাশিয়ার জনগণ এবং রাশিয়াতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী এবং অন্যান্য দেশের শিক্ষার্থীরাও এই ভ্যাকসিনে অনেক আশাবাদী। এই ভ্যাকসিন আমরা আশা করছি যে খুব শীঘ্রই এই ভ্যাকসিন আমাদের স্টুডেন্টদেরকে দেওয়া হবে। স্পুটনিক 5 ভ্যাকসিনটি নিয়ে চীনের সঙ্গে কাজ করবে রাশিয়া। এতে বাজারজাত আরও সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে ভ্যাকসিনের ট্রায়াল হবে, আর দ্রুতই ভ্যাকসিনের তথ্য প্রকাশ করা হবে আন্তর্জাতিক জার্নালে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ৬ দিন গভীর সাগরে ভেসে থাকার পর ৩৫ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সকালে উত্তাল সাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ৪৫ নটিক্যাল মাইল দূরে ভাসানচরের পাশ থেকে তাদেরকে উদ্ধার করা হয়। জেলেরা জানান, গভীর সাগরে বোটের ইঞ্জিন বিকল ও নোঙর ছিঁড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সোমবার দুপুরের পর উদ্ধারকৃত জেলে এবং মাঝি মাল্লাদের নিয়ে পতেঙ্গা কোস্টগার্ড বেস স্টেশনে ফিরে সবুজ বাংলা নামের জাহাজটি। কোস্টগার্ডের এই জাহাজের ক্যাপ্টেনের সাহসিকতা এবং বুদ্ধিমত্তায় প্রাণে বাঁচে ৩৫ মাঝি মাল্লা এবং জেলে। জাহাজের ক্রুরা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে, দিয়ে বোটটাকে আমরা আমাদের জাহাজের পিছনে বাঁধতে সমর্থ হই। শুধুমাত্র যে সব ক্রু প্রয়োজনীয় তাদেরকে নিয়ে আমরা চট্টগ্রাম ১৫ নম্বর ঘাটে ফেরত আসি। উদ্ধারকৃত মাঝি মাল্লারা জানান, গত ১২ই আগস্ট ভোরে বাঁশখালী থেকে মাছ ধরতে গভীর সাগরে যায় দয়াল নবীজি ১ নামের ফিশিং বোটটি। কিন্তু গভীর সাগরে যাওয়ার পর বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়, এমনকি নোঙ্গর ছিঁড়ে যাওয়ায় কোথাও দাঁড়ানোর সুযোগও ছিল না। বোটের মধ্যে কোনো লঙ্গর নাই, কিছু নাই, যেন আমরা অসহায় মুক্ত হয়ে গেছি। আমাদের তো ভয় থাকবেই স্যার। টেনশন নিজের খানা নিজের বুঝে ভয় পারে না, সবাই কান্না করে। ৩ দিন সাগরে ভাসার পর ১৫ই আগস্ট সকালে হঠাৎ করে মোবাইল নেটওয়ার্ক পান এক জেলে। তাৎক্ষণিকভাবে কোস্টগার্ডের কাছে সহায়তা চান তারা, কিন্তু লোকেশন স্থির না থাকায় বিশাল সাগরে তাদের অবস্থান চিহ্নিত করা দুরূহ হয়ে পড়ে। টানা ৩ দিনের চেষ্টার পর সন্ধান মিলে ফিশিং বোট দয়াল নবীজি ১-এর। যা সম্ভব ছিল তাতে আমরা চেষ্টা করেছিলাম, বাঁচিবার কোনো সন্দেহ ছিল না। কেন কেউ আমার ভাষায় আসে না। উদ্ধার করা ৩৫ জনকে কোস্টগার্ডের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। উত্তাল সাগরে ভাসতে হয়েছে এই ৩৫ জেলেকে।
শেষ পর্যন্ত কোস্টগার্ড তাদের উদ্ধার করেছে। আর এর আগের সময়টা তারা ছিল ঠিক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। চট্টগ্রামের পতেঙ্গা 15 নম্বর ঘাট থেকে কমল দে, সময় সংবাদ। দেশের আকাশ সীমায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও নিরাপদ বিমান চলাচল নিশ্চিতে ফ্রান্স থেকে অত্যাধুনিক রাডার কিনতে যাচ্ছে সরকার। 2-1 মাসের মধ্যেই ফ্রান্সের সঙ্গে চুক্তি হবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। স্যাটেলাইট নির্ভর নতুন রাডার বসলে শুধু এয়ার ট্রাফিক ব্যবস্থাপনায় উন্নত হবে না, রাজস্ব বাড়বে রাজস্ব আয়ও। রিপোর্ট হাজেরা শিউরির। 36 বছরের পুরানো রাডার ও সেকেলে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে চলছে আকাশপথে যোগাযোগ। ফলে সমুদ্রসীমা জয়ে পরিধি বাড়লেও বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকার আকাশপথ নিয়ন্ত্রণে নেই বাংলাদেশের। ঢাকার যে রাডারটি রয়েছে সেটি যোগাযোগ সক্ষমতা সর্বোচ্চ 200 নটিক্যাল মাইল, আর উড়োজাহাজ দেখতে পারে মাত্র 100 নটিক্যাল মাইল পর্যন্ত। চট্টগ্রামের রাডারটির কার্যক্ষমতা 240 নটিক্যাল মাইল। এই সীমার বাইরে কোনো উড়োজাহাজ প্রবেশ করলে সেটি ধরা পড়ে না কোনো রাডারেই। বাংলাদেশের সক্ষমতা না থাকায় বিশাল এলাকা নিয়ন্ত্রণ করে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার। এই রুটে যেসব উড়োজাহাজ চলাচল করে সেগুলোর রাজস্ব পায় দেশ দুটি। নিজস্ব কর্তৃত্ব প্রতিষ্ঠায় অবশেষে যুক্ত হচ্ছে অত্যাধুনিক রাডার। বাংলাদেশের পুরো আকাশ সীমাটাকে ক্যাপাবিলিটি থাকবে, এটাকে আমাদের এয়ারক্রাফটকে দেখা এবং এর সাথে কমিউনিকেট করা এই নতুন রাডারের মাধ্যমে হবে। কারণ এটা স্যাটেলাইট বেসড এবং গ্রাউন্ডে অনেকগুলো রিপিটার স্টেশনের মাধ্যমে এটাকে অটোমেটেড করা হবে। যে কোনো প্রান্তে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সাথে কমিউনিকেশন থেকে শুরু করে রেডারের যোগাযোগ থাকবে এবং এইটা আমাদের উড্ডয়ন নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি ছিল। আমাদের সাথে একটা এমইউ হবে ফ্রান্সের সাথে। বাংলাদেশ 2801 টার্ন লেফট হেডিং 320। নতুন রাডার স্থাপিত হলে শুধু রাজস্ব আয়ই বাড়বে না, উন্নত হবে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। ফলে বিরূপ আবহাওয়ায় নিরাপদে বিমান অবতরণে সহায়ক হবে বলে মনে করেন সিভিল এভিয়েশনের সাবেক চেয়ারম্যান। ইয়ারলি আমাদের কয়েকশো কোটি টাকা এটা লস হয়। লেটেস্ট মডেলের রেডার সিস্টেমটা লাগাবে, তাহলে আমাদের সাউথ সাইডের যত সব রেভিনিউ আমরা লস করতাম প্লাস যত সব এয়ারক্রাফট যেত সেটা আমরা ধরতে পারবো। আজকালকের এয়ারক্রাফটগুলো সবই মডার্ন, ওয়েদার খারাপ হলেও নামানো যায়। সো এই রেডার সিস্টেমটা তাদের গাইড করে আপনার রানওয়ের উপরে নিয়ে আসতে পারবে। নতুন রাডার সিস্টেম সরবরাহ করবে ফ্রান্সের থ্যালাস কোম্পানি। সম্পূর্ণ স্বয়ংক্রিয় এই রাডার দেশের যে কোনো প্রান্তে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের সঙ্গে যোগাযোগ স্থাপনের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের রাডারের মধ্যে সমন্বয় করবে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। টিকিট যার ভ্রমণ তার। বাংলাদেশ রেলওয়ের এমন উদ্যোগকে অনেকে স্বাগত জানালেও অনেকেই পড়ছেন ভোগান্তিতে। একজনের টিকিটে অন্যজন ভ্রমণ করলে খাটতে হবে জেল, গুনতে হবে আর্থিক জরিমানাও। নতুন এই নিয়মে ট্রেন যাত্রা থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক যাত্রীরা। যেসব যাত্রীদের অনলাইনে টিকিট কাটার সুযোগ নেই বা অনলাইনে টিকিটের মূল্য পরিশোধের উপায় নেই, তারা এতদিন অন্যের সাহায্যে টিকিট সংগ্রহ করছিলেন। নতুন নিয়ম অনুযায়ী ভ্রমণকারীর নামেই কাটতে হবে টিকিট, সঙ্গে রাখতে হবে জাতীয় পরিচয়পত্র। টিকিটের সাথে জাতীয় পরিচয়পত্রের নামে মিল না থাকলে ভ্রমণ করতে দেয়া হবে না। ফলে টাকা দিয়ে টিকিট কেটেও স্টেশনে প্রবেশ করতে পারেননি অনেকে। ভোটার আইডি কার্ড আনি নাই, এর জন্য ঢুকতে দিচ্ছে না। কি নামে টিকিট আছে? টিকিট আছে লাবণ্য। আপনার নাম লাবণ্য? না, আমার ওয়াইফের নাম। আমার এক ভাইয়ার মাধ্যমে আমি হচ্ছে এই যে এটা কাটার কি এমার্জেন্সিতে অনলাইনে টিকিট কাটছি। বুঝি না অনলাইনে টিকিট কাটা, আমরা কি যাব না বাড়িতে? একটি পরিচয়পত্র দিয়ে একসাথে সর্বোচ্চ 4টি টিকিট কাটা যাবে। সেক্ষেত্রে আইডি কার্ডের মালিক সাথে থাকলে বাকিদের পরিচয়পত্রের দরকার হবে না। 18 বছরের নিচের যাত্রীদের জন্ম নিবন্ধন পত্র দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। এক আইডি দিয়ে সপ্তাহে 2 বার টিকিট কাটা যাবে। কারো 3 বার দরকার হলে খোলা নেই বিকল্প পথ। ওনারাও তো বলে না যে আপনারা যাবেন 18টা আইডেন্টি কার্ড লাগবে, সে কথা বলে না, যার জন্য আমরা আনি না। ভ্রমণ করবে সাথে এমন একজনের আইডি দিয়ে টিকিট কাটতে হবে এবং আপনাকে যখন টিকিট আপনি গেটে দেখাবেন তখন আপনি এনশিওর করতে হবে যে এই পার্সনটা আপনি। নতুন এই নিয়মে টিকিট হস্তান্তরকারীকে 3 মাসের জেল, টিকিটের সমপরিমাণ অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার কথা বলা হয়েছে। একইভাবে ভ্রমণকারীকেও গুনতে হবে টিকিটের সমপরিমাণ অর্থদণ্ড। কালোবাজারি থেকে যারা টিকিট কাটছে আমরা এই জিনিসগুলো চিহ্নিত করে এনআইডিগুলো আমরা সফটওয়্যারের মাধ্যমে ব্লক করে দিব। এই এনআইডিটা যাতে আর নেক্সটে টিকিট কাটতে না পারে। আন্তনগর ট্রেনগুলোতে এমন নীতি কার্যকর হলেও লোকাল, মেইল ও কমিউটার ট্রেনে কি ব্যবস্থা হবে সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ রেলওয়ে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। অনুমোদনহীন বিদেশি শিশু খাদ্য, প্রসাধনী এবং অপরিশোধিত পানি বিক্রির দায়ে একটি সুপার শপকে জরিমানা এবং কারখানাকে সেলগালা করেছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে রাজধানীর গুলশানের ল্যাভেন্ডার নামে একটি সুপার শপ থেকে 17 ধরনের অনুমোদনহীন বিদেশি শিশু খাদ্য ও 4 ধরনের প্রসাধনী জব্দ করে বিএসটিআই। এ সময় শপটিকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। পণ্যগুলো অনুমোদন ছাড়া পরে বিক্রি না করতে প্রতিষ্ঠানটিকে মৌখিকভাবে সতর্ক করা হয়। এর আগে সকালে দক্ষিণ বাড্ডায় যথাযথ প্রক্রিয়া না মেনে পানি উৎপাদন ও বাজারজাত করায় একটি কারখানাকে সিলগালা ও 50,000 টাকা জরিমানা করা হয়েছে। কারখানাটি দীর্ঘদিন ধরে সরাসরি ওয়াসার পানি জারে ভরে বিক্রি করত। এই প্রতিষ্ঠানটিকে 2 লক্ষ টাকা জরিমানা, অলাদায়েত 3 মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এই ধরনের কোনো পণ্য যদি এখানে বিক্রয় বিতরণ করে, সেকেন্ড টাইমে বিএসটিআই আইনেই রয়েছে এবং দ্বিগুণ শাস্তির বিধান রয়েছে। পণ্যগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে যদি ছাড়পত্র নিয়ে তারা বিক্রয় বিতরণ করতে পারে তা করবে, না হলে এগুলোও আমরা জব্দ করে নেব। পদ দুটি, কিন্তু নিয়োগপত্র পেয়েছেন 10 জন, তাও আবার নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ সময়ের প্রায় 1 মাস আগেই যোগ দিয়েছেন তারা। অবিশ্বাস্য হলেও এমন কাণ্ড ঘটেছে রংপুর সিটি কর্পোরেশনের 2 জন উপসহকারী প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তির পর। এর দায় নিতে রাজি নন কেউই। প্রকৌশল বিভাগের প্রধানের দাবি, এই নিয়োগ সম্পর্কে কিছুই জানেন না তিনি। কারিগরি ত্রুটি বলে দায় এড়ানোর বক্তব্য মেয়রের। রিপোর্ট রতন সরকারের, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে 28 জুলাই বিকাল 5টার মধ্যে উপসহকারী প্রকৌশলী 2টি পদের জন্য আবেদনপত্র জমা দিতে বলা হয় কর্পোরেশনের প্রকৌশল শাখায়। কিন্তু এই পদে মেয়রের 22 জুন স্বাক্ষর করা নিয়োগপত্র নিয়ে 1 জুলাই কাজে যোগ দেন 2টি পদের বিপরীতে 10 জন উপসহকারী প্রকৌশলী, তাও আবার বিজ্ঞপ্তি প্রচারের শেষ দিনের 28 দিন আগেই। আমাদের এসি স্যার ছিল, এক্সচেঞ্জ স্যার ছিল, এখানে লেখাই আছে, দেখেন ওনার অধীনে আমরা ওইভাবে বোর্ড করে আমাদের করে ওইভাবে নিয়োগ দেওয়া হয় নাই। বোর্ড হয়নি না। আচ্ছা, কোনো প্রাইভেটে কোনো ইন্টারভিউ বোর্ড ফেস করেন নাই আপনারা? ইন্টারভিউ বোর্ড না। 2টি পদে 10 জনের এই নিয়োগ সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি কর্পোরেশনের প্রকৌশল শাখার এই প্রকৌশলীর। নিয়োগ প্রক্রিয়াটা আমার বিষয় না, এটা কিভাবে নিয়োগ হয়েছে, কবে নিয়োগ হয়েছে সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। কাগজপত্রে স্পষ্ট অনিয়মের কথা স্বীকার করলেও ক্লারিক্যাল মিস্টেক বলে দায় এড়ানোর চেষ্টা করেন মেয়র। এটা অবশ্যই এটা টেকনিক্যালি ভুল, যেহেতু আমার স্বাক্ষরটা আমার, আই অ্যাম অলসো রেসপন্সিবল ফর দ্যাট। আমি তাহলে এইটা এখনই আপনার এটা আমি খতিয়ে দেখতেছি। সম্প্রতি সিটি কর্পোরেশনের যান্ত্রিক শাখায় ইকুইপমেন্ট ভাড়ার 34 লাখ টাকা আত্মসাতের ঘটনার রেশ কাটতে না কাটতে নিয়োগ সংক্রান্ত অনিয়মের খবরে ক্ষোভ সৃষ্টি হয়েছে খোদ প্রতিষ্ঠানেই। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরের শেডে পড়ে আছে আমদানি করা কেমিক্যাল। এর আগে ছোট ধরনের দুর্ঘটনা ঘটলেও এবার বৈরুত বিস্ফোরণের পর নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে দেশের সব বন্দর, স্থলবন্দর, বিমানবন্দরের আশপাশে কোনো রকম বিস্ফোরক, তরল দাহ্য পদার্থ ও কেমিক্যাল মজুত না করার নির্দেশনা দিয়েছে বিস্ফোরক অধিদপ্তর। এ অবস্থায় কন্টেইনারে দাহ্য বস্তু আনা বন্ধ করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। কমলদের আরও একটি রিপোর্ট। কারণ বন্দরের পিসেরও দীর্ঘদিন ধরে পড়ে আছে আমদানিকৃত বেশ কিছু কেমিক্যাল। এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে শুরু হয়েছে এগুলো সরিয়ে নেওয়ার কার্যক্রম। দাহ্য পদার্থ এবং এক্সপ্লোসিভ এটার মধ্যে তো থাকবেও না, অন্যান্য কেমিক্যালের ক্ষেত্রেও আমরা সতর্কতা অবলম্বন করার জন্য আমরা কাস্টমসের সাথে এবং নেভি কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। দেশের সার কারখানার পাশাপাশি বিভিন্ন শিল্প কারখানায় কাঁচামাল হিসেবে বিদেশ থেকে আনা হয় অ্যামোনিয়া নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, সালফার, পটাশিয়াম ক্লোরাইড, ইথানল, মেথানলের মতো উচ্চমাত্রার কেমিক্যাল। তাই দুর্ঘটনা এড়াতে ক্ষতিকর এই কাঁচামাল মজুদ বন্ধ করতে নির্দেশনা দিয়েছে বিস্ফোরক অধিদপ্তর। এই নির্দেশনার পর চট্টগ্রাম বন্দর দিয়ে এলসিএল কন্টেনারের মাধ্যমে দাহ্য পদার্থের পাশাপাশি কেমিক্যাল আমদানি বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। আপনি আমার কথা রেকর্ড করবেন না, তাহলে আমি কথা বলবো। আপনি রেকর্ড করবেন না এবং আমি ভিডিওতে আমি দিবও না, কারণ আমার অথরিটি আছে। কেমিক্যালের জন্য এলসিএল কন্টেনার এলাও করব না আমরা। এই কেমিক্যাল নিয়ে আর কোনো এলসিএল নামবে এবং সে তার গন্তব্যে চলে যাবে। তবে বন্দরের এই সিদ্ধান্তে বন্দর ব্যবহারকারীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মূলত একাধিক আমদানিকারক একটি কন্টেনারে করে কেমিক্যাল আমদানি করে, এসব রাখা হয় বন্দরের পিশেডে। আমাদের দেশে ম্যাক্সিমাম কেমিক্যালই এফসিএল কন্টেনারে আসে, এখন এখানে এলসিএল মাল খুবই অল্প। সেক্ষেত্রে এই ক্ষেত্রে যদি বন্দর করে তাহলে তো বাংলাদেশ অচল হয়ে যাবে। বন্দরের যদি একটি বিশেষ টিম থাকে, প্রতি মাস 3 মাস অন্তর অন্তর ওই টিম বসে
আপনারা একটি প্রতিবেদন করবেন। সেই প্রতিবেদন অনুযায়ী যেগুলো পণ্যগুলোকে বাছাই করা হবে, কোনগুলো আপনার ডেঞ্জারাস কার্গো, কোনগুলো আপনার স্বাভাবিকভাবে রাখা যায়, কতটুকু ডিস্টেন্সে রাখা যায়। গত 6 বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে শিল্প কারখানার জন্য প্রায় 2000 মেট্রিক টন অ্যামোনিয়া নাইট্রেট সহ অন্যান্য কেমিক্যাল আমদানি করা হয়েছে। বছরে 30 লাখের বেশি কন্টেনার হ্যান্ডেলিংয়ের পাশাপাশি দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। আর যে কারণে বন্দর কেন্দ্রিক যে কোনো দুর্ঘটনা বিপর্যয় ডেকে আনবে দেশের সামগ্রিক অর্থনীতিতে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অনূর্ধ্ব 19 দলের প্রথম দফায় 15 ক্রিকেটার ও ম্যানেজমেন্টের 12 সদস্যের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসায় একটু স্বস্তিতে ক্রিকেটাঙ্গন। দ্বিতীয় দফায় কাল আবারও 15 ক্রিকেটারের করোনা টেস্ট করা হবে। বিকেএসপিতে ক্যাম্প শুরু চলতি মাসের 23 তারিখ থেকে। লক্ষ্যটা বহুদূর, তবুও স্বপ্নযাত্রার এই তো শুরু, যেখানে প্রথম ধাপে মিলল স্বস্তির খবর। 2022 ক্যারিবিয়ান মিশনকে সামনে রেখে রোববার থেকে শুরু আনুষ্ঠানিকতা। তবে তার আগে নিয়ম মেনে 15 ক্রিকেটার আর 12 কোচিং স্টাফ। প্রথম ধাপে 27 জনের হয়েছে কোভিড পরীক্ষা। সবারই এসেছে নেগেটিভ ফল, তাই তো স্বস্তির এই চওড়া হাসি, যা ছুঁয়ে গেল সবাইকে। রুদ্ধদ্বার অনুশীলনের জন্য গন্তব্য এখন বিকেএসপি। আমাদের 19 ক্যাম্প যেহেতু শুরু হচ্ছে, সেখানে কোভিড-19 টেস্টে প্রথম দিনে যে টেস্ট হলো সেটাতে সবাই নেগেটিভ এসেছে। এটা আসলে খুবই আনন্দের একটা বিষয়। তো আশা করছি পরবর্তী 2 দিন যে টেস্ট হবে সেখানেও হয়তো সবাই নেগেটিভে আসবে এবং আমাদের ক্যাম্পটা খুব সুন্দরভাবে আমরা শুরু করতে পারবো। ফুটবল আর হকি চোখে আঙুল দিয়ে বিপর্যয় থেকে শিখিয়েছে বিসিবিকে। মঙ্গল আর বৃহস্পতি আরও 2 ধাপে 30 জুবার হবে করোনা পরীক্ষা। নেগেটিভরা যোগ দিবেন 23 আগস্ট থেকে শুরু হওয়া প্রথম ধাপের ক্যাম্পে। আর কেউ আক্রান্ত হলে তাকে রাখা হবে আইসোলেশনে। ফুটবলারদের একটা কোভিড-19 টেস্টের পরে আমরা একটু আতঙ্কিত ছিলাম যে আসলে কী হতে যাচ্ছে বা কী হতে পারে। তো সেই জায়গায় আমাদের যেহেতু ফার্স্ট ডেতে 27 জনের টেস্ট হয়েছে এবং সবাই কিন্তু নেগেটিভ। আমাদের 3টা ধাপে হচ্ছে, 27 জন হয়েছে প্রথম দিন, তারপরে 15 জন, তারপরে আবার 21 জন। প্রথম পর্যায়ের ক্যাম্প চলবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় ধাপের ক্যাম্প শুরুর পরিকল্পনা বিসিবির। মাহবুব লিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এইচএসসি ও জেএসসি পরীক্ষার বিষয়ে 25 আগস্টের পর সিদ্ধান্ত। স্বাস্থ্যবিধি মানতে কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা, তারিখ জানানো হবে 2 সপ্তাহ আগে। এবং ক্যানসিনোকেন কোভিড টিকার পেটেন্ট দিল চীন। ভ্যাকসিনের যৌথ পরীক্ষা চালাবে মস্কো, বেইজিং। রুশ টিকা নিতে আগ্রহী প্রবাসী বাংলাদেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ের।